বিবেক চূড়ামণি যে মঙ্গলাচরণ শ্লোকটি পাঠ করে আমরা শুরু করি, আসুন প্রথমে সেই শ্লোকটি সমবেতভাবে পাঠ করি। ওম সর্ববেদান্ত সিদ্ধান্ত গোচরম তমগোচরম গোবিন্দম পরমানন্দম সদ্গুরুম প্রণতোস্ম্যহম। বিবেক চূড়ামণি আচার্য শঙ্করের গ্রন্থাবলীর অন্যতম প্রসিদ্ধ গ্রন্থ। যারা অদ্বৈত বেদান্ত নিয়ে চর্চা করেন তাদের কাছে এই বিবেক চূড়ামণি অত্যন্ত সুপরিচিত একটি গ্রন্থ। বিবেক চূড়ামণির মধ্যে গুরু এবং শিষ্যের কাছে প্রশ্নের আদলে কিছু প্রশ্ন উপস্থাপন করা হয়েছে এবং গুরু তার উত্তর দিচ্ছেন। এই গুরু এবং শিষ্যের প্রশ্নোত্তরের যে ধারা বা স্টাইল, এটি অনেক পুরনো একটি স্টাইল। এমনকি শ্রীমদ্ ভাগবত অথবা শ্রীমদ্ ভগবত গীতা, সেখানেও এই গুরু শিষ্য সংবাদ এটিকে কিন্তু মানা হয়েছে বা এইভাবেই সেটি উপস্থাপন করা হয়েছে। এমনকি আরো পেছনে গেলে উপনিষদের মধ্যেও এই স্টাইলটি রয়েছে। শিষ্য গুরুর কাছে প্রশ্ন করছেন আর গুরু তার উত্তর দিচ্ছেন। শিষ্য যে সমস্ত প্রশ্ন গুরুর কাছে রেখেছেন গুরু তার এক এক করে উত্তর দিচ্ছেন এবং কিভাবে বন্ধন মুক্তি সম্ভব তার উপদেশ তিনি দান করছেন। এখন যে বিষয়টি আলোচনা হচ্ছিল, বেশ কয়েকটি অনুধ্যান ধরে, সেখানে বলা হচ্ছে কি করে আমাদের এই যে অধ্যাস এবং এই অধ্যাসটি আবার বাইরের কোনো বিষয়ের নয়, তাই বলা হচ্ছে স্ব অধ্যাস অপনয়ম কুরু। স্ব অধ্যাস, এই অধ্যাস বা ডিলিউশন, সেলফ ডিলিউশন, এই অধ্যাসটি নিজের উপরে নিজের অধ্যাস। তাই বলছেন স্ব অধ্যাস অপনয়ম কুরু। এই অধ্যাসটাকে ভেঙে ফেলো, সরিয়ে দাও, দূর করো। কি অধ্যাস?
নিজের প্রতি নিজের অধ্যাসটি কি? আমরা নিজেকে যেভাবে জানি সেই জানাটি যথার্থ নয়। এইটি হলো বেদান্তের চূড়ান্ত একটি সিদ্ধান্ত। আমরা নিজেদেরকে এই ব্যবহারিক জগতে যেভাবে জানি সেটি ব্যবহারিক জগতে সত্য হলেও পারমার্থিক দিক থেকে তা সত্য নয়। তাই পারমার্থিক সত্যটিকে জানতে হলে নিজেকে যেভাবে জানি ব্যবহারিক দিক থেকে সেই ধারণাটি সরিয়ে ফেলতে হবে। তাই এখানে বিচার বিশ্লেষণ করে দেখিয়ে দেওয়া হচ্ছে কিভাবে আমাদের নিজেদের প্রতি অধ্যাসটা হয়েছে। এখন অধ্যাস যে হয়েছে এটি তো বিচার করে দেখাতে হবে, তা না হলে আমরা আচার্য বলছেন বলেই যে তার কথা ধরে নেব এর কোনো মানে হয় না। তাই এই জিনিসগুলো বিভিন্ন দৃষ্টিকোণ থেকে উপস্থাপন করা হচ্ছে যাতে আমরা এটা বুঝতে পারি যে আমরা নিজেদেরকে যেভাবে চিনি সেই চেনাটি যথাযথ নয়। নিজেকে যে আমরা যথাযথভাবে চিনি না, জানি না, যেটাকে ভ্রান্তি প্রত্যয় বলে বলা হচ্ছে, তা যদি আমরা ধারণা করতে পারি তখনই কেবল স্বরূপ সন্ধানের দিকে যাত্রা হবে। স্বরূপ সন্ধান আমরা তখনই করব যখন নিজের অধ্যাস অবস্থাটাকে ধারণা করতে পারব। তা না হলে মনে হবে যে আমরা তো দিব্যে আছি, অসুবিধাটা কোথায়? একরকম ভাবে আমরা সকলে সকলকে চিনি, নিজেদেরকে চিনি। এই চেনাটি যথাযথ যে নয় সেইটি বোঝানোর জন্যে এখানে শ্লোকের পর শ্লোক বলা হচ্ছে। এই যে অধ্যাস চলছে, অসংখ্য বাসনার জাল তার উপরে এসে আরো সেই আস্তরণটিকে প্রগাঢ় করে দিচ্ছে বলে আমরা ধারণাই করতে পারছি না যে কিভাবে আমাদের স্বরূপটাকে ঢেকে দেওয়া হয়েছে। তাই আচার্য এখানে বলছেন যে আসলে বাসনার জালগুলো আমাদের উপরে যেন ঢেকে দেওয়া হচ্ছে। স্বরূপত যেটি আত্মা, তার ওপরে অসংখ্য বাসনার জাল এমন গভীরভাবে আচ্ছাদিত রয়েছে যে নিজের স্বরূপটি সম্বন্ধে আমরা প্রায় ভুলে গেছি। শুধু নয়, এখন সেটাকে কল্পনাও করতে পারছি না। এতটাই আমাদের অবস্থা থেকে আমরা সরে এসেছি। কারণ ধরুন ছোট্ট একটি সোনার টুকরো, সামান্য ছোট্ট,
কিন্তু সেটা স্বর্ণই। তার ওপরে হাজার হাজার স্তর আচ্ছাদন। এখন এই ওপরের স্তর থেকে আমাদের মনে হচ্ছে যে নিচে কি কোথাও সোনা আছে আদৌ? এই প্রতীতি আমাদের হচ্ছে। কেন? তার উপরে এত গভীর সব স্তর, স্তরের পর স্তর পড়ে রয়েছে। সত্যটা কি কি বলা হচ্ছে? বলছেন যে আত্মা, যে ব্রহ্ম, সোজা কথায় বললে যা ঈশ্বর বলে আমরা বলছি, সেই ঈশ্বর হচ্ছে তোমার স্বরূপ। দেখুন, কথাটা অন্যভাবে বললে, আপনি যে ঈশ্বরের আরাধনা করছেন সেই ঈশ্বর মন্দিরে মসজিদে কোথাও খুঁজতে হবে না। সেই ঈশ্বর স্বরূপ তো আপনার ভেতরেই আছে। এই তো মূল কথাটি। এখন এই কথাটি শুনে এই পর্যন্ত আপনার মনে হবে কোথাও একটা ভুল হচ্ছে, তাই? আমার স্বরূপ ঈশ্বর, এটা মেনে নেওয়া যায় না। ঈশ্বর মানে কি? আপনি যে পুজো করেন, নারায়ণ, শিব, মহাদেব, ব্রহ্মা, বিষ্ণু, এসব যে বলেন, সেই ব্রহ্মা বিষ্ণু আপনি স্বরূপত নিজেই। আপনি স্বরূপত নিজেই। এখন এই কথাটা শুনলে কি মনে হবে? নিশ্চয়ই বই লেখার মধ্যে কোথাও একটা ভুল হয়েছে। এইটা তো হতে পারে। আমি ভগবানকে খুঁজছি আর আমি সেই ভগবান। তত্ত্বমসি বাক্য বলবার সময় তো এটাই বলা হয়েছিল। অহম ব্রহ্মাস্মি বলার সময় তো তাই বলা হয়েছিল। এত দৃষ্টিকোণ থেকে জিনিসটিকে বোঝানো হচ্ছে যে দেখো, ঘটাকাশ মঠাকাশে কোনো তফাৎ নেই। ওটা পড়ার সময় পড়ে নিলাম, তারপরে আসল সময়ে ওটা মন থেকে সরে যায়। ঘটাকাশ মঠাকাশ দিয়ে কি বোঝানো হয়েছে? যে ঘট আসলে আকাশকে বিচ্ছিন্ন করতে পারে না। মানে এই ঘট মানে মনুষ্য দেহরূপ যে ঘট, সেইটি চৈতন্যকে বিভাজিত করতে পারে না। তাহলে যাকে আপনি চৈতন্য সত্তা ব্রহ্ম বলেন, সেই ব্রহ্ম কি আপনার ভেতরে নেই? মানে একটু আছে, ছোট্ট আছে, তাই না? খুব ছোট আছে। কখন হয়তো বাতাস হলে বেরিয়েও যেতে পারে, কিছু বলা যায় না, তাই না? কিন্তু দেখুন, ঘটের মধ্যে যে আকাশ, ঘট কিন্তু সর্প আকাশকে কোনোভাবেই বিচ্ছিন্ন করতে পারে না। তাহলে একটা ঘট মনে মনে ভাবুন, তার ভেতরের আকাশ, সেইটাকে বলছে অহম। বাইরের সম্পূর্ণ আকাশ মানে ব্রহ্মাণ্ড। ঘট আর ব্রহ্মাণ্ড, এই দুটো সত্তাই তো আছে। ঘট বলছে আমি অহম, আর তার বাইরে যা তাকে বলছে সে ইদম, মানে এই। তাহলে ইদম আর অহম, এই ঘটের মধ্যে কোনো ব্যবধান নেই। এই কথাটাই এখানে বলছেন যে তাহলে ব্যবধান হচ্ছে তো, অনুভব হচ্ছে তো। ঘট যে আকাশ তার মধ্যে রয়েছে, ঘটাকাশ মানে কি? ঘট অবচ্ছিন্ন আকাশ। যে আকাশ ঘটের ভেতরে বলে অনুভূত হচ্ছে তাকে ঘটাকাশ বলে।
যাকে ঘটাকাশ বলে অনুভব হচ্ছে, সেই ঘটাকাশ অন্য বাইরের আকাশের থেকে পৃথক নয়। পৃথক নয় আবার পৃথকও। দেখুন, এই দুটোর মধ্যেই প্যারাডক্স রয়েছে। কিরকম? যদি পৃথক না হবে তাহলে এত গোলমাল কেন? মানে পৃথকত্ব বোধটাই বা হচ্ছে কেন? তাহলে ঘট বলেই বা বলছি কেন? তাহলে আকাশই বলুন। দেখুন, তফাৎ বুঝুন ভালো করে। যখন বলছি ঘটাকাশ, সেটা পরিচ্ছিন্ন হোক বা না হোক, আমি মিন করতে চাই সর্বব্যাপী আকাশের একটি ক্ষুদ্র অবস্থা, একটি সীমাবদ্ধ অবস্থা। এটা তো বোঝাতে চাই। তাহলে যেটাকে আমরা ঘটাকাশ বলছি, সেটি আসলে একটা সীমাবদ্ধ অবস্থার ভেতর দিয়ে প্রকাশিত আকাশ। আকাশ কিন্তু কোথাও একটা লিমিটেড হচ্ছে। ভুল করে এই লিমিটেড হওয়াটাকে আমরা যেন চৈতন্যের লিমিটেশন বলে না ভাবি। এইটাই হচ্ছে বক্তব্য। তাহলে আপনি যে নিজেকে জীব বলে ভাবছেন, জীব কখনো সর্বব্যাপী চৈতন্যকে পৃথক করতে পারে না। তাহলে কেন এটা পৃথক বলে মনে হচ্ছে? সেই জন্যই বলছেন যে অসংখ্য বাসনারূপ চাদর এটাকে ঢেকে দিয়েছে। কিরকম ভাবে? ওই যে ঘট তৈরি হয়েছে, একটা ঘট যখন তৈরি হয়, সেইটা তো স্থূলভাবে তার একটা অবয়ব আছে, এটা আকার আছে। মাটির ঘট হলে মাটির, সোনার হলে সোনার, লোহার হলে লোহার, একটা বস্তু তো আছে। তাহলে এই বস্তু কি করেছে? চৈতন্যকে একটা সীমায়িত রূপ দিয়েছে, যদিও তাকে ভাঙা যায় না, রূপ তো দিয়েছে। এই জায়গাটি বোঝাচ্ছে যে এই যে তফাৎটা হয়েছে, এইটা যেন আমরা না মনে করি যে আকাশটা তফাৎ হয়ে গেছে। তফাৎটা আসলে আকাশে নয়, যে তফাৎটা হয়েছে এইটি ঘটের দ্বারাই হয়েছে। বিরক্তি লাগে। তাহলে এই ঘট কি করে উৎপত্তি হলো, এবং কিছুতেই বন্ধ করতে পারছি না আমি, দিয়ে চলে যাবে, শব্দ হচ্ছে, তো বিচ্ছিরি শব্দ হচ্ছে। শব্দ করছে একদম বিচ্ছিরি একটা। বলার মুডটাই তো চলে যায়। তাহলে ঘটাকাশ যেটি বলা হচ্ছিল, সেই ঘট আকাশকে যেন পৃথক করে দিয়েছে।
এখানে অর্থাৎ মানুষের ক্ষেত্রে যেটাকে আমরা ঘটাকাশ বলছি বা ঘট বলছি, সেই ঘট আসলে মানুষের দেহের ক্ষেত্রে কারণ সূক্ষ্ম এবং স্থূল দেহ দিয়ে আচ্ছাদন করা রয়েছে। ওখানে আমরা মাটির ঘট দেখলাম, যেটি ঘটাকাশ মঠাকাশকে আলাদা করেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে দেহ কারণ স্থূল এবং সূক্ষ্ম এটি আলাদা করে দিয়েছে। এখন যেটাকে আমরা সূক্ষ্ম দেহ বলছি, সেখানে কি রয়েছে? কর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়, অন্তঃকরণ, এইগুলোকে সমষ্টিভূতভাবে আমরা সূক্ষ্ম দেহ বলছি, মোটামুটি রাফলি। তাহলে এই যে সূক্ষ্ম শরীর, এই সূক্ষ্ম শরীরের ওপরে বাসনার জাল এত গভীরভাবে আচ্ছাদিত হয়ে রয়েছে, যার ফলে সেই চৈতন্যকে আমরা অনুভব করতে পারছি না। সমস্যাটা ঠিক এইখানে। এমন নয় যে সেই চৈতন্য আমাদের ভেতরে নেই, কিন্তু বাসনার জাল এত গভীরভাবে আচ্ছন্ন হয়ে রয়েছে। মনস তথা তথা মঞ্চতি বাহ্য বাসনানাম। বাইরের বাসনা এত গভীরভাবে রয়েছে যে আমরা সেটাকে অনুভব করতে পারছি না। 278 এর আগের দিন পড়েছিলাম, তমোদাভ্যাম রজস্বত্বাৎ শতশুদ্ধেন নশ্যতি তস্মাৎ সত্যম অবষ্টভ্য স্ব অধ্যাস অপনয়ম কুরু। পরপর কয়েকটি শ্লোকে এই কথাটি বারবার বলছেন, স্ব অধ্যাসম অপনয়ম কুরু। অধ্যাস যখন বাইরের জিনিসে হয়, তখন সেটি আপনি সহজেই ধরতে পারেন। একটা লোককে আপনি ভুল করে গাছের গুড়ি বলে মনে করছে, কিন্তু যেই আলো এসে গেল আপনি বুঝতে পারেন কোন জিনিসটা কি। তার মানে বাইরের যদি কোনো অধ্যাস হয়, অর্থাৎ ঠিক জিনিসকে ভুল ভাবে আপনি দেখেন, সেইটি অপনয় করা, দূর করা অপেক্ষাকৃত সহজ। সবসময় খুব একটা সহজ নয়, কিন্তু অপেক্ষাকৃত সহজ। কারণ দেখবেন অনেক সময় মানুষ ভ্রান্ত দর্শনই করেছে, ভুলই দেখেছে, কিন্তু ওটাই তার মনে ধরা আছে যে না, আমি কখনো ভুল দেখতে পারি না। আরে পারো, মানুষ কত কিছুই ভুল দেখে, তাই না? নিজের চোখে দেখেছি, কি দেখেছি, তাই দেখুন, হয় না এরকম? আমি ঠিক দেখলাম একটা লোক দাঁড়িয়ে ছিল, লোক নয়, একটা গাছের একটা ডাল এমন ভাবে বেঁকে হয়তো ছিল
ঠিক মনে হচ্ছিল ঘোমটা দিয়ে একটা মানে মহিলা দাঁড়িয়ে আছে, বাইরে হতে পারে কত রকম কিছু, একটা ভূত দেখেছে কেউ, বলছে এটা ভূত, আমি দেখলাম একদম ঘোমটা দেওয়া ভূত দেখলাম। তবে যেটা আপনি দেখছেন সেটা এক তো বাইরের অবস্থার যথাযথ না হলে ভুল দেখতে পারেন, নিজের অবস্থার দ্বারাও ভুল প্রত্যয় হতে পারে। আপনি যখন বন্ধুর জন্য অপেক্ষা করছেন, বন্ধু আসবে আসবে আসবে, তখন কি হচ্ছে, যাই দেখছেন বন্ধু কি দেখছে, বলছে না ওই তো জুতোর শব্দ মনে হচ্ছে এলো, তা নয় কিন্তু কুকুরটা হেঁটে গেল, কথার কথা। তারপর দেখুন ডিলুশন অনেক রকমের হতে পারে, বাইরে হতে পারে, ভেতরে হতে পারে। তাই অনেক সময় যে সত্য ধারণা হবে তা কিন্তু নয় এটা, বাট এটা অনেক সহজ এই ভ্রান্ত জিনিসটিকে সংশোধন করা তুলনায়। কিন্তু যখন স্ব অধ্যাস, সেলফ ডিলিউশন, এটা খুব মুশকিল ব্যাপার। কেন আয়নার সামনে দাঁড়িয়ে আপনি যে দেখছেন এটা আমি, তাই না? ওখানে দাঁড়িয়ে আপনি কানে হাত দিচ্ছেন, যে না এই তো কান ধরলো, কিন্তু কান ধরা হলো হলো না, আয়নার সামনে দাঁড়িয়েছে। কালকে বলছিল, হ্যাঁ তাহলে দেখুন আপনি আয়নার সামনে দাঁড়িয়ে থাকলেও যথাযথ জিনিস দেখছেন না, ওখানে একটা আয়না আছে তাতে রিফ্লেক্টেড আপনি কি দেখছেন, এইরকম একটি সূক্ষ্ম ব্যবধান আছে বলে প্রতি ক্ষেত্রেই আপনি একটা ভুল জিনিস দেখে যাচ্ছেন। সেইটাকেই বলা হয়েছে স্ব অধ্যাস, সেলফ ডিলিউশন, নিজের প্রতি নিজের একটা ভুল জিনিস চলছে। এবং এটা যাবে কি করে দেখুন, যখন বাইরে অধ্যাস হয় তখন বাইরের বস্তু দিয়ে এসে যেতে পারে, অন্ধকার আলো অন্ধকার থাকে বলে আপনি একটা ভুল জিনিস দেখছেন, আলো আঁধারি, তো যে আলো জ্বলে উঠলো আপনি ঠিক জিনিস দেখছেন, কোনো সমস্যা নেই। কিন্তু এক্ষেত্রে ভাবুন তো এই দূর করবে কে? এইটি দূর করতে পারবে একমাত্র আপনি নিজেই, কারণ এই ভ্রান্তি প্রত্যয় কেবল আপনারই হচ্ছে, এইটাকে ভাঙতে কেবল আপনি পারবেন। কি করে? বিচারের দ্বারা, ঠিক ঠিক জ্ঞানের দ্বারা। স্ব অধ্যাস, তার উল্টো দিকে রয়েছে স্ব জ্ঞান, মানে আত্মজ্ঞান। তাহলে স্ব অধ্যাস যাবে কি করে? আত্মজ্ঞানের দ্বারা। তাহলে এই আত্মজ্ঞানের দ্বারা যেটা যাবে, 278 এর আগের দিন যেটা বলা হয়েছিল সেখানে বলছিলেন তমো দ্বাভ্যাম রজ সত্তাৎ সত্যম শুদ্ধেন নশ্যতি। তার মানে তুমি যদি তমকে ছড়াতে চাও তাহলে সত্য এবং রজ এই দুটোর সাহায্য নাও। এবং এই যে আপনার ভুল প্রত্যয় হচ্ছে, ভুল যে দেখছেন, তার কারণটা কি? মনের অবস্থা আপনি বলবেন, কারণ মনের ভেতর দিয়ে তো দেখছেন। আফটার অল আপনি যা দেখেন আপনার মনের রঙেই রঞ্জিত হয়ে দেখেন, ভুল কিনা সত্য কিনা ভাবুন। কারণ যদি ধরে নিই আপনার চোখে কোনো ডিফেক্ট নেই, তাহলে চোখ তার চোখের কাজ করবে।
সে কি করবে? সে আলো রেটিনায় পড়বে, বস্তু আপনার মনের কাছে উদ্ভাসিত করবে, সেটা সে করেই খালাস, সে আর কিছু জানে না, বাকি কাজটা মনের। এখন মন কি করবে? মনের অন্তঃকরণে যা রয়েছে সেই অনুসারী সে সিদ্ধান্ত নেবে, এটা অমুক কি তমুক কি তমুক কি তমুক, তাই না? এবং আফটার অল মনটা কি? সত্য রজ তম প্রকৃতি। তাহলে সত্য রজ তম মিশ্রিত মন হলে তাকে যদি সত্য প্রধান মন তৈরি না হয়, যেটা কালকেও আলোচনা হচ্ছিল ওই ওই ভগবদ্গীতা প্রসঙ্গে, তাহলে সিদ্ধান্তটাও যথাযথ হবে না, তাহলে ভ্রান্তি প্রত্যয় হয়ে যাবে। তাই এখানে বিশেষ করে 278 বলছেন সত্যম অবষ্টভ্য, তার মানে সত্যকে আশ্রয় করে। সত্য মানে কি? সত্য হচ্ছে প্রকাশশীল। সাত্ত্বিক অবস্থা হলে কি হবে? আপনি যেটা যা সেটা জানতে বুঝতে পারবেন, তাই না? মন যদি রজ তম আশ্রিত হয় তাহলে যথাযথ বুঝতে পারবেন না, তাই না? ধরুন যে লোকটি পায়রা ভালোবাসে, তাকে যদি বলা হয় দেখো পায়রা জিনিসটির উপরে তুমি একটা স্টেটমেন্ট দাও, সে কি লিখবে? পায়রা সব থেকে ভালো জিনিস, এই পায়রার পাখা খেলে রোগ ভালো হয়ে যায়, পায়রার মল এত ভালো, কি যা তো কিছু লিখতে থাকবে, হ্যাঁ লিখবে। কি সে পায়রা পছন্দ করে। আমি পায়রার এক্সাম্পল দিলাম, অন্য এক্সাম্পল দিতে পারতাম, তরল একটা এক্সাম্পল ছিল, যাই হোক সেটা হলো। হ্যাঁ, এবং যিনি ওই তরল পানীয় পছন্দ করেন, নামটা না বলেই বললাম, তো তিনি কখনো কি বলবেন যে না এই পানীয়টা খুবই খারাপ জিনিস? বলবেন না, কারণ তিনি পছন্দ করেন, তাই না? তো যিনি ওইটাই পছন্দ করেন তিনি সার্টিফিকেট কেন? তিনি রঞ্জিত হয়ে আছেন না, সেটাই বক্তব্য যে ওঠে। তাই বলছেন সাত্ত্বিকতা ছাড়া তুমি পারবে না। তার মানে নিজের ভেতরে যে এই সত্য রজ তম রয়েছে, নিজের গুণের দ্বারাই অন্যগুলোকে সরিয়ে সত্য প্রধান অবস্থা নিয়ে আসতে হবে, এবং তাহলেই তুমি এই জিনিসটিকে ধারণা করতে পারবে যে আসলে তোমার পথের কাঁটাটা কে বা কোনটা। বোঝা গেল? যে যার জন্যে তুমি এই ভ্রান্তি প্রত্যয় হচ্ছে, ভুল জিনিসটাকে দেখছো, কি এটা? সেলফ ডিলিউশন, নিজের প্রতি নিজের ভ্রান্তি প্রত্যয় হচ্ছে। তো এটা নিজের বিচারের দ্বারাই তো সরাতে হবে। কে সরাবে? আর কেউ সরাবে? দেখুন গুরু তো বলেই দিয়েছে, আরে তত্ত্বমসি আহম ব্রহ্মাস্মি, তুমি সেই। গুরু এটা বলে দিয়েছে, কিন্তু ও শিষ্য ধারণা করতে পারছে না। তাহলে গুরু যদি বারবার বলে তুমি সেই তুমি সেই, গুরুদেব বলবেন না, বারবার বলবেন না তো তুমি বিচার করো, তুমি দেখো কেন বলা হচ্ছে। এটাকেই বলে বেদান্ত বিচার। তাই বেদান্ত শ্রোতব্য মন্তব্য নিধি ধ্যাসিতব্য, একে বারবার শুনতে হবে, মনন করতে হবে, তবেই এটা ভেতরে ঢুকবে, তাহলে ঢুকবে না। কারণ একটা ভুল জিনিস যখন ঢুকে আছে, সেইটাকে উবড়ে ফেলতে হলে একটা শুদ্ধ জিনিস দিতে হবে, আর ওটাকে বারবার দিতে হবে, আর কোনো রাস্তা নেই, তাই না? ধরুন সা রে গা মা পা ধা নি সা, আপনি এইটাকে অন্যরকম করে হয়তো করেন, সা গা রে মা পা ধা নি সা, ধরুন কথা কথা এইভাবে আপনি অভ্যাসটা দীর্ঘদিন করেছেন। তাহলে এখন কি করতে হবে? বলছে না, সঠিকটাকে অভ্যাস করতে থাকো, এটাই দিস ইজ দ্য অনলি ওয়ে টু রেকটিফাই আওয়ার সেলফ ডিলিউশন,
এটাই হচ্ছে একমাত্র রাস্তা। সঠিকটিকে বলতে থাকো। হচ্ছে কি? এটাই করতে থাকো। বলছি না আমি না এরম করেছি, যা করেছে বলে যাও বলে যাও। এক্স্যাক্টলি। সো এই যে গুরু বাক্য, এটা ধারণা হবে কি করে? যদি সাত্বিকতা জীবনে আসে। তাই বেদান্ত বিশ্লেষণের দ্বারা যে আপনি ধীরে ধীরে অগ্রসর হচ্ছেন, এর আগের দিন বলেছিলাম আসলে ব্যাপারটি যেন আপনি নিজেই নিজের মূর্তি তৈরি করছেন। কুমারটুলিতে কি করে? মূর্তি বানায়। এই মূর্তি আসলে আপনার নিজেরই মূর্তি, আপনি নিজেই বানাচ্ছেন। ভাবুন, প্রতি মুহূর্তেই আপনি মূর্তিটাকে পারফেক্ট করবার জন্য নানা রকম তুলি পোচ লাগিয়েই যাচ্ছে, হয় না? এক যারা চিত্র আঁকে কত সুন্দর করে আঁকে, একটা হয়তো দেখবেন একটা টান দেবে তুলির, তার জন্য হয়তো 2 দিন বসে আছে, 2 দিন। একটা তুলির টান হয়তো ওই ছবিটাকে সম্পূর্ণ আলাদা একটা ডাইমেনশন দিতে পারে। আমি বল বাবা 2 3 আরো বেশি হতে পারে। কেবল তিনি ওইটাকে নিয়ে সূক্ষ্ম বিশ্লেষণ করছেন, চিন্তা করছেন কোন জায়গায়। দেখুন আসলে আপনি যখন ভালো ছবি দেখবেন যে কি আছে, ওই তো তুলির টানই তো আছে। কিন্তু এক একটা ছবি পৃথিবী বিখ্যাত হয়, বিশাল বিশাল দামে বিক্রি হয়। কেন? ওর একটা বিশাল মুন্সিয়ানা আছে, তাই না? ঠিক সেরকম ভাবে মানুষ তো আমরা সকলেই, সবাই হয়। তাই প্রতি মুহূর্তে ভাঙা গড়ার খেলাটা চলছে। আপনি নিজের সঙ্গে নিজেই এই খেলাটা খেলছেন। জন্ম জন্ম ধরে আপনি সেই পারফেকশনের দিকে এগোচ্ছেন। একটা করে তুলির টান দেন, আবার সেটাকে মুছে ফেলেন। ইটস নট পারফেক্ট, ইটস নট লাইক এটা, এরকম হবে না। চল, সেলফ কারেকশন সব সময় এমনি করে চলেছে, জানতে অজান্তে। কারণ আপনার মনের ইমেজ আপনি ছাড়া এই পৃথিবীতে আর কেউ জানে না। সব থেকে ভালো আপনি নিজেকেই সব থেকে ভালো জানেন। তবে সেই জানাটি যদি সাত্বিকতার ভেতর দিয়ে হয়, তবেই অ্যাকচুয়াল পারফেকশনটা আসবে। নাহলে সেটা ইগো রিলেটেড হয়ে যাবে, ইগো সেন্ট্রিক আই হয়ে যাবে। আচ্ছা, ইয়েস আই নো মাইসেলফ ভেরি ওয়েল, ও হা এবিসিডি লেখা আছে, হ্যাঁ, ইগো সেন্ট্রিক আই, দ্যাট ইজ নট দ্য রিয়েল আই। হ্যাঁ, আমাকে চেনে না। কি চেনে না? ওরে বাপরে, আমার লেখা আছে এবিসিডি উপরে করে এত বড় লেখা আছে। That I is egocentric I, that is not real I. ওটা অহংকৃত I, রজোগুণ সম্পৃক্ত I। সেই জন্য বলছেন সাত্বিকতা নিয়ে আসলে এটা বুঝতে পারবে হোয়াট ইজ হোয়াট। এই পর্যন্ত আলোচনা কিন্তু হয়ে গিয়েছিল। আজকে যেটি বলবো সেটি একটি মানে একদম নিউ আইডিয়া। একটা শ্লোকই বোধহয় হবে, যাই হোক, তাহলেও এটা ঠিকঠাকই হবে। শ্লোক নাম্বার 279, ইটস এ নিউ আইডিয়া। ওয়াই? দেখুন, প্রারব্ধম পুষ্যতি বপুহু। বপুহু, আচার্য বলছেন বপু, আমরা বপুটা একটু বাংলায় কিরকম অর্থে বলি না? বিশালতা। শুধু বিশালতা না, একটু একটু শ্লেষও আছে তার মধ্যে, তাই না? যে বিশালতা আপনাকে ঠিক পছন্দ করছেন না, তখনই তো আপনি বপুটা বলেন, তাই না? হ্যাঁ, দেখুন, যেটা খুব পছন্দের সেখানে আপনি ওই শব্দটা লাগান না। একজন খুব পেটুক, ধরুন খুব খেতে ভালোবাসে, তখন আপনি তাকে কি পেটুক বলবেন? বুঝে না, উনি না খুব ওজন বিলাসী, হ্যাঁ, খেতে ভালোবাসে।
পেটুক শব্দটা আপনি তখন ঠিক বলবেন না, কারণ ওখানে ভালোবাসা আছে, অতটা আঘাত দিয়ে বলতে চান না, ইটস নট স্ট্রং ওয়ার্ড, নো। নাহলে কিন্তু মোরাললেস একই জিনিস, তাই না? দেখুন এখানে আচার্য কিন্তু আপনাকে কোনোভাবেই আঘাত দিয়ে বলছে ভাববেন না, বুঝে বাবা কি করে আমাকে বুঝলো যে বপু বলে দিচ্ছে। বপু মানে আসলে এই শরীর। দেখুন কি বলছেন, প্রারব্ধম পুষ্যতি বপুহু, এইটুকু শুধু বুঝুন। তারপরে ইতি নিশ্চত্য নিশ্চলহা, প্রথম লাইনটা হলো এই, প্রারব্ধম বপুহু পুষ্যতি। পুষ্যতি, পুষ্যতি মানে যেটা ধারণ এবং পালন হয় তাকে বলে পুষ্যতি, পোষণা। কে পুষ্যতি? প্রারব্ধম বপুহু পুষ্যতি। বপুহু পুষ্যতি, বপুটাকে পোষণ করে, ধারণ করে কে? প্রারব্ধম। প্রারব্ধম বপুহু পুষ্যতি। দেখুন এটা যদি আপনি জানেন, এটা একটা নিউ আইডিয়া, যে এই শরীরটা কে ধারণ করে আছে? আমি ধারণ করে আছি। কেন? রোজ খাবার দিচ্ছি, ঘষছি, মারছি, কত কিছু করছি, সকালবেলা হাঁটছি, করছি। আচার্য বলছেন না না না, প্রারব্ধম পুষ্যতি বপুহু। বপুহু পুষ্যতি প্রারব্ধম। প্রারব্ধম, প্রারব্ধ মানে কি? যে কর্মগুলো এখন ফল দিচ্ছে কিছু অংশ, সবটা নয়। প্রারব্ধ সঞ্চিত আগামী। তাহলে প্রারব্ধ মানে হচ্ছে আগামী বা ক্রিয়মান। তো প্রারব্ধ মানে যেটা এখন ফল দিতে শুরু করেছে বা দিচ্ছে, চলছে, এই অংশটাকে ভাবুন। দেখুন প্রারব্ধম বপুহু পুষ্যতি। তাহলে এই যে শরীরটি তৈরি হয়েছে বা এটা যে রয়েছে, কিসের জন্যে? প্রারব্ধম। প্রারব্ধ বপুটাকে ধরে আছে, ডাক্তারও ধরে নেই আর কেউ ধরে নেই। হ্যাঁ, ডাক্তার যখন বলে আমি বাঁচিয়ে দেবো, আছে না কথামৃতে, ভগবান তখন একবার হাসছে। হ্যাঁ, কেন? প্রারব্ধম পুষ্যতি বপুহু। শরীরটা হয়েছে আসলে প্রারব্ধ থেকেই। প্রারব্ধ মানে পূর্ব জন্মের কর্মফল। ব্যাড অর গুড, হোয়াট এভার। ভাববেন না যে প্রারব্ধ মানে সাধারণত একটা নেগেটিভ সেন্স কাজ করে, ও প্রারব্ধ কিছু করার না। হ্যাঁ, দেখুন পূর্বজন্মকৃত কর্ম ঠিকই, কিন্তু তার মানে যে আপনি হেল্পলেস বা হোপলেস তা নয়। কেন? প্রারব্ধ অনুযায়ী একটি জিনিস ঘটবে, কিন্তু আপনি যে অবস্থায় রয়েছেন সেটাকে কোন দৃষ্টি দিয়ে দেখবেন তার উপরে বর্তমান নির্ভর করে। কিরকম? রাস্তায় যেতে যেতে আপনার একটা হোঁচটকে পা গেল ভেঙে, বা কিছু একটা বড় অ্যাক্সিডেন্ট হলো, প্রারব্ধ, রাইট? কিন্তু এর দ্বারা আপনি কি করতে, ভেঙে পড়তে পারেন, অথবা আপনি আরেকটি পায়ের দ্বারা আবার একটা বিরাট কিছু কাজ ঘটিয়ে দিতে পারেন। পারেন, অনেকে তাই করে, কারণ একটা পা নিয়ে হয়তো দেখবে সে বান একটা বিরাট কিছু করে। কত মানুষ আছে পৃথিবীতে, পা নেই, হাত নেই, তার বিশাল কিছু সৃষ্টি আছে, সম্ভব। তাহলে সিচুয়েশন একটা ঘটবে প্রারব্ধের দ্বারা, কিন্তু এটাকে আপনি কোন দৃষ্টিকোণ থেকে দেখছেন সেটা কিন্তু বর্তমানের উপর। এই শ্লোকের যেটি বিষয়, ইতি নিশ্চিত্য নিশ্চলহ। ইতি নিশ্চিত্য মানে তুমি শান্ত হও এইটা জেনে, কি হবে কি হবে। দেখুন মানুষ এটা নিয়ে তো, হ্যাঁ, শরীর নিয়েই মানুষের বিরাট দুশ্চিন্তা, কি হবে।
কোথায় মরে যাব, কবে মরে যাব, কি করে মরে যাব, এত ভাবতে হবে। তেল যেদিন শেষ হবে মেশিন সেদিন বন্ধ হবে, সেদিন ডাক্তারেরও ঠাকুরদার মানে ক্ষমতা নেই আর ওটাকে চালাবে, তাই না? পারবে কেউ? কেউ পারবে না। এরকম প্রচুর মানুষ আছেন যে সর্বদাই মৃত্যু নিজে নিজে কামনা করছেন, মানে খুব অসুস্থ রোগ যন্ত্রণায় ভুগছেন, কিন্তু দেহ যাচ্ছে, কিছুতেই যাচ্ছে না। প্রারব্ধ ক্ষয় না হলে দেহ যাবে না, একদম শিওর। দেখুন মজাটা দেখুন, শরীর কখন যাবে কেউ জানে না, যাবে নিশ্চিত, কখন যাবে অনিশ্চিত। কিন্তু আপনি ইচ্ছে করে সেটাকে শেষ করে দিতেও পারবেন না, এই পুরোটি কোনোটাই আপনার হাতে নেই। সেই জন্য এখানে বলছেন প্রারব্ধম বপুহু পশ্যতি, আপনি এটা জেনে শান্ত হন। ইতি নিশ্চিত্যা নিশ্চলঃ, তুমি শান্ত হও, ইতি নিশ্চিত্যা, একদম নিশ্চিত রূপে জানো যে প্রারব্ধম বপুহু পশ্যতি, প্রারব্ধই এই দেহটাকে তৈরি করেছে, প্রারব্ধ শেষ হলে দেহটা বিলয় হবে, বাস। ধৈর্যম আলম্য যত্নেন স্ব অধ্যাস অপনয়ম কুরু। বলছেন তাহলে তুমি এইটা জেনে শান্ত হও, এত শরীর নিয়ে তোমার দেখুন শরীরটা যে কোনো মুহূর্তে চলে যেতে পারে, কারণ এখানে মাত্র 9টি আছে কি দ্বার, নবদ্বার, আর পঞ্চ প্রাণ মানে বাতাস। তাহলে বাতাস তো যে কোনো অবস্থায় হয়ে যেতে পারে, তাই না? গ্যাস বেলুন, গ্যাস বেলুন কি হয়, কিন্তু এই বেলুনটা সেরকম নয়, এটা এমন একটা বেলুন আপনি ইচ্ছে করলেও বলছেন একটু ঝাড়া দিই, না ঝাড়া দিলেও বাবু বলছে না পা উপরে কর, পা উপরে করলেও গ্যাস বেরিয়ে যাবে, তা হবে না। হ্যাঁ, সার্কাস দেখুন কত রকম হচ্ছে না, কত রকম কসরত করছে, এইদিকে পা তো ওইদিকে পা, তা ভালো এই বেলুন হাওয়া বেরিয়ে যাবে, না বেরোবে না। দেখুন কি অবস্থা বাবু। তাহলে এই বেলুন এমন একটা তৈরি, সব বাতাসই, কিন্তু এই বাতাসগুলো ওরকম নয় বেরিয়ে যাবে। আবার এটা যে টাইট কম্পার্টমেন্ট তাও নয়, কম্পার্টমেন্ট টাইট নয়, বেরিয়ে যাওয়ার সম্ভাবনা প্রচুর, কিন্তু বেরোচ্ছে। এটা থেকেও তো বুঝুন যে এত বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকা সত্ত্বেও বেরোচ্ছে না কেন? বেরোবে না, প্রারব্ধম নিশ্চিত্যা, নিশ্চিত হন যে প্রারব্ধ যত সময় আছে দেহ যাবে না। এটা যাবে নিশ্চিত, কিন্তু ওই রকম ভাবে নয় যে হাত দিলাম কোথায় বেলুনটা খুশ হয়ে, হয় না বাচ্চারা খেলতে খেলতে কি রে কি বেলুন, হ্যাঁ এই বেলুন গুলো এরকম নয়, ওটা ছুঁয়ে দিলাম না, ওরকম মজাটা বুঝুন। এই জন্যই বলছেন এখানে প্রারব্ধম, তাহলে এই দেহটা প্রারব্ধ থেকে জাত, পোষিত, এর পোষণটা হচ্ছে প্রারব্ধের দ্বারাই, ফুয়েলটা হচ্ছে প্রারব্ধ। এইটা জেনে নিশ্চিত হয়ে শান্ত হও, স্থির হও, এত ছটপট করো না। কি করবো তাহলে? ধৈর্যম আলম্য, আলম্য, আলম্য মানে অবলম্বন করে, ধৈর্যম, ধৈর্যম মানে
স্থিরতা, ধীর, শান্ত। আর শান্ত না হলে এই সত্যটাকে জানতে পারবে না, বুঝতে পারবে না। কি সেটি বলছেন, যত্নে না, অত্যন্ত যত্নশীল হতে হবে। যদি যত্ন না করো তাহলে এই জিনিসটি বুঝতেও পারবে না যে আসলে তুমি ডিলিউডেড হয়েছে। সেইটিকে বুঝতে গেলে প্রযত্ন দরকার। আর ধৈর্যম আলম্ব যত্নেন স্ব অধ্যাস অপনয়ম কুরু। এই অধ্যাসটাকে দূর করবার জন্য স্থির হও, শান্ত হও। কেন দেহ তৈরি হয়েছে, কখন এটা যাবে, প্রারব্ধ, এইগুলো জেনে, তাহলে প্রারব্ধ ক্ষয় না হলে শরীর যাবে না, এটা নিশ্চিত থাকো। তাহলে এই শরীরটা ক্ষণস্থায়ী ঠিকই, কিন্তু আবার এমন ক্ষণস্থায়ী নয় যে যখন তখন যে কোনো অবস্থায় চলে যাবে না, সেটাও নয়। তাহলে যেরকম যেরকম প্রারব্ধ রয়েছে এটা সেই অনুযায়ী হবে। তাহলে আপনি চেষ্টা করে এটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন না, হয়েছে? সেই কথাটির জন্য এই শ্লোকে বিশেষ করে এটি বলা হচ্ছে যে জন্ম জন্মান্তরের যে ফল, সেইটি প্রারব্ধ রূপে খানিকটা অংশ এখন দেখা যাচ্ছে। খানিকটা, নিশ্চয়ই খানিকটা। কারণ এই জন্মে যতটুকু আপনার প্রকাশিত হবে সেই অনুযায়ী আপনি একটা সিচুয়েশন পেয়েছেন। পিতা মাতা, দেহ, অবস্থা, পরিবেশ, এসব সেই অনুযায়ী হয়েছে। যেখানে যেখানে এটি হবার, যতদূর যাবার সেটা যাবে। তারপরে আবার একটি দেহ আসছে, সেখানে আবার তার ভিতরে গিয়ে ঢুকতে হবে। পুনরপি জননম, পুনরপি মরণম, পুনরপি জননী জঠরে শয়নম। দেখুন এই কাণ্ড চলছে। সেইটি বলছেন যে এইটা নিশ্চিত জেনে দেহ কেন্দ্রিক যে কর্ম প্রচেষ্টা সেটাকে ত্যাগ করো। দেহ কেন্দ্রিক কর্ম প্রচেষ্টা, তার মানে দেখবেন মানুষের দেহটা নিয়েই সারাদিনের প্রায় অধিকাংশ সময় কেটে যাচ্ছে, তাই না? তাহলে এই যে দেহ কেন্দ্রিক, তাহলে হওয়া উচিত কি? আত্মকেন্দ্রিক। দেখো, জীবন হওয়া উচিত আত্মকেন্দ্রিক, আর হয়ে যাচ্ছে দেহ কেন্দ্রিক। জিমে যাও, জিমে যাও, তারপরে জিমিয়ে পড়ো, তাই না? চলছে। আবার শুধু তাই নয়, দেখবেন যখন একটু জিমে টিমে তখন ঘুষি মারতে ইচ্ছে, শরীরে শক্তি থাকলে কি করবে সে? সে কোথাও না কোথাও কাজে লাগাতে হবে। রাও দেখা হলেই মার ওকে একটা। তার মানে তার এক্সিস্টেন্স সব ফিজিক্যাল লেভেলে এবং অ্যাক্টিভিটি সব ফিজিক্যাল লেভেলে। দেখুন তাহলে আমরা যে ওয়ার্ল্ড ওয়ার্ল্ড বলছি, ওয়ার্ল্ডটা কি? এটাই তো ওয়ার্ল্ড। ফিজিক্যাল লেভেলে এক্সিস্টেন্সকে যখন অনুভব করেন তাকেই বলে ওয়ার্ল্ড, এই জগৎ। আপনার ফিজিক্যাল এক্সিস্টেন্স যখন আপনি মনের স্তরে অবস্থান করেন, সেটা তার থেকে একটু হায়ার। কারো করে এক্সিস্টেন্স কেবল ফিজিক্যাল, কারো কারো এক্সিস্টেন্স খানিকটা মেন্টাল, খানিকটা বিয়ন্ড দ্যাট, ইন্টেলেকচুয়াল। তাদের আনন্দ ওই স্তরে। দেখবেন যারা সঙ্গীত চর্চা করেন, মার্গ সঙ্গীত ইত্যাদি, সঙ্গীত মানে আবার সব সঙ্গীত সঙ্গীত, হ্যাঁ সেটা বুঝতে হবে। মার্গ সঙ্গীতকে উচ্চাঙ্গ সঙ্গীত বলে, জানেন তো? উচ্চাঙ্গ মানে শরীর উচ্চ হয়ে যায় বলে নয়, মানে মারতে তেরে যাবে সেটা নয়। উচ্চ অঙ্গ মানে যে যে অঙ্গ, মানে ক্লাসিফিকেশন, তার মধ্যে এটা হায়ার স্টেট, উচ্চাঙ্গ। আমার আগে মনে হতো, আপনাদের মনে হতো কি জানি না, আমার মনে হতো
উচ্চাঙ্গ বলে কেন? মানে উচ্চাঙ্গ সঙ্গীত মানে শুনতে শুনতে কি গায়ের লোম খাড়া হয়ে যায়, না হাত উঁচু হয়ে যায় মারবার জন্য? তা নয়। হ্যাঁ, কিন্তু কিছু কিছু এখন সঙ্গীত আছে শুনলে ওরকম হবে, তা নয়। তাহলে মার্গ সঙ্গীত যারা করে তাদের মেন্টাল লেভেলটা কোথায়? ওই জায়গায়। ওদের মনের স্তরটা দেখবেন ওইখানেই আছে। ফিজিক্যাল এক্সিস্টেন্স যে তারা ফিল করেন না তা বলবো না, কিন্তু ওটা নিয়ে বেশি বদার করে, মনটাকে ওই স্তরে রেখেছে। যারা দেখবেন খুব উচ্চ উচ্চ চিন্তা নিয়ে থাকে, গবেষণা বা এ ধরনের, ওইটার দিনের পর দিন দার্শনিক চিন্তা বা কোনো কিছু গভীরভাবে ওটা নিয়ে বিশ্লেষণ করছে। শরীরটা নিয়ে এত ভাবার কিছু নেই। এর উল্টো অর্থ করবেন না যে তাহলে শরীরে যত্ন নিতে হবে না, শরীরটা তাহলে যা তা চলতে থাকুক, ওর তো এটাও ঠিক না। কারণ আপনার বুদ্ধি বিবেচনা অনুযায়ী যেটা রয়েছে সেটা আপনি করবেন, কিন্তু এটাকে বেশি কিছু করতে হবে। কারণ আফটার অল যাই হোক না কেন, একটু পরেই আচার্য একটা শব্দ বলবেন, সেটা আজকে আর হবে না, বলছেন এটি হচ্ছে মলভাণ্ড। ব্যাস, না শব্দটা একটু পরেই বলবে। হ্যাঁ, বলছে তুমি শরীরটাকে যতই কিছু করো, তো আসলে তো এইটাই, তাই না? অ্যাকচুয়ালি দেখুন, ভালো করে দেখলে দিস ফিজিক্যাল বডি ইজ সো ডার্টি অ্যান্ড সো ফিলদি, তাই না? এই গরমকাল আসছে, একটু দেখবেন মানুষের গরমের সময় ভাইয়ের কাছে যাবেন, ঘামের তাই না? দেখুন, so filthy, no? So filthy. সেটাই বলছেন যে তাহলে তুমি এইটা অন্তত ঠিক আছে, ফিজিক্যাল বডি তুমি প্রারব্ধবশত পেয়েছো, এটা দরকারও আছে, এটা যে মানে নেই তা বলবো না, কারণ প্রারব্ধগুলোকে ক্ষয় করতে গেলে প্রারব্ধ ভোগ ছাড়া ক্ষয় হবে না, কিন্তু মনে রাখুন, প্রারব্ধ ভোগ ছাড়া ক্ষয় হবে না, ভোগ করতেই হবে। প্রারব্ধ ক্ষয় হবে কি করে? এমনকি প্রারব্ধ যারা জ্ঞান প্রাপ্ত হয়েছেন তাদেরও প্রারব্ধ থেকে নিস্তার নেই। বলছেন জ্ঞান লাভলে তার জ্ঞান হয়ে যাবে ঠিক, কিন্তু হয়তো সে চোখটা তার কানা ছিল, অন্ধ ছিল, এটা থাকবে। দেখো, প্রারব্ধটা চলতে থাকবে, ওটা কারোর ক্ষমতা নেই ওটাকে বন্ধ করবার, কিন্তু তার জ্ঞান প্রাপ্ত হয়ে যেতে পারে। তার মানেটা কি? এই দেহটা আপনার কাছে একটা ইনস্ট্রুমেন্টের মতন এসেছে, ওটা যেভাবে এসেছে সেভাবে থাকবে, সেভাবে যাবে, ওটা নিয়ে আপনার খুব একটা কিছু মাথা ব্যথা নেই। বরং এই শরীরের মধ্যে থাকতে থাকতে এটা আপনি বুঝে নিন যে শরীরটা কোনোভাবেই আপনি নন, দ্যাটস অল। এটাই কাজ, আর কিচ্ছু। শরীরে থেকেও আমি শরীরের নই, এই আমি শরীর নই, এই অনুভবটা। নৌকো জল ছাড়া চলবে না, জলের মধ্যে নৌকো, জল ঢুকলে নৌকো চলবে না, বাস। মানে জলেও থাকতে হবে, বাট আপনাকে এটা জানতে হবে আমি কিন্তু নৌকো জলের উপর ফ্লোট করছি, বাস। দেখুন, আপনি যে নৌকো এটা জেনে নিন, জল থেকে আপনি আলাদা, ব্যাস হয়ে গেল। এটা কি করে জানবেন? দেহে থেকে, দেহাস্থ বাট না দেহস্মি। আমি দেহে রয়েছি কিন্তু আমি দেহ নই, ব্যাস। এই বোধের জন্যই আপনাকে দেহটা দেওয়া হয়েছে, প্রারব্ধই আপনাকে দেহ দিয়েছে। প্রারব্ধ কার? আপনারই। প্রারব্ধ অন্য কারো ভোগ করছেন তা নয়, আপনারই। ফলে
একটা একটা যানবাহন যখন যায় দেখবেন তার একটা ফুয়েল লাগে, তেল লাগে। এই তেল লোড করে দেওয়া হয়েছে। এই দেহটা যেদিন জন্ম হয়েছে এ কত দূর যাবে এর তেল টেল সব ভরে দেওয়া হয়েছে। বাস, পুরো জিনিস প্যাকিং করে এটা ছেড়ে দেওয়া হয়েছে। যেদিন তেল শেষ হবে সেদিন এটা শেষ হয়ে যাবে। বাস, এই হচ্ছে কথা, তাই না? ওই ওই হাওয়াই গুলো ছেড়ে দেয়, বারুদটা যখন শেষ তারপরে কিভাবে যাবে অধ্যাসটা? অধ্যাসটা বলছেন তো, এটা কোথা থেকে এসেছে? নিজের অধ্যাস। স্ব অধ্যাস অপনয়ন করু, এইটা জেনে আপনি শান্ত হন। বলেছে তো, ওইটাই তো বলেছে, এখন এটাই বলছেন তো, যে এই অধ্যাসটার জন্য আত্মচিন্তন করা, নিজে কে এটা চিন্তা করা, আমি সেই আত্মা, এইটি চিন্তা করা। অধ্যাস কেবল যাবে স্বরূপটা ভাবতে ভাবতে। তাই জন্য অধ্যাস যেখানে হয়েছে এখান থেকে আমাদের স্বরূপটাকে চিন্তা করতে হবে।